আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর অংশ হিসেবে ইসরায়েল দখল করতে চায় নবী হজরত দাউদ এবং দাউদ পুত্র নবী সুলাইমানের রাজত্বের সীমানা। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনায় ফিলিস্তিন নামক কোনো আলাদা রাষ্ট্র থাকবে না। বর্তমান লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চল, সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত এবং জর্ডানের রাজধানী আম্মান সহ গোটা জর্ডানের পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত থাকবে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রে। আর এটিই ছিল একসময় হজরত দাউদ এবং হজরত সুলাইমানের রাজত্বের মূল সীমানা। ইসরায়েলের পরিকল্পনা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলই হবে একমাত্র আঞ্চলিক পরাশক্তি এবং আধিপত্যবাদী রাষ্ট্র। এর অংশ হিসেবে তারা গাজা ধ্বংসের পর এখন সিরিয়া দখলের অভিযান শুরু করেছে। ইসরায়েলের এই পরিকল্পনার নানা দিক থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। অনেক বিশ্লেষকের মতে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ইতিহাসের সবচেয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে চলমান গাজা ইসরায়েল যুদ্ধের ফলে। হামাসের পর দুর্বল হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বড় মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ইরানেরও সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি বড় কোনো হামলা পরিচালনার। অন্যান্য আরব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পদলেহী। ফিলিস্তিন নামে পরিচিত পশ্চিম তীর আগে থেকেই ইসরায়েলের দখলে। হামাসের নেতৃত্বে থাকা গাজাও এখন লণ্ডভণ্ড। এ অবস্থায় ইসরায়েল এখন অগ্রসর হচ্ছে ফিলিস্তিনের বাইরের সীমানা দখলের অভিযানে। এর আগেও ইসরায়েল বারবার প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রের অনেক ভূখণ্ড দখল করলেও তা ধরে রাখতে পারেনি। তবে 1948 সালে শক্তির জোরে পশ্চিমারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এর সীমানা আজ পর্যন্ত কেবল বেড়েই চলছে। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের সীমানা নিয়ে দুটি মতবাদ রয়েছে ইসরায়েলি চিন্তাবিদদের মধ্যে। একটি দল হজরত দাউদ ও দাউদের পুত্র হজরত সুলাইমানের রাজত্বের সীমানা। ইতিহাসে পিতা পুত্র এ দুই নবীর রাজ্যের যে সীমানা বর্ণিত রয়েছে তার দক্ষিণে রয়েছে বর্তমানে আকাবা উপসাগর পর্যন্ত বিস্তৃত ইসরায়েল রাষ্ট্র। উত্তরে আজকের পুরো লেবানন রাষ্ট্র এবং সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর অঞ্চল পর্যন্ত বিস্তৃত। পূর্বে বর্তমান জর্ডানের অর্ধেক অঞ্চল এবং পশ্চিমে ভূমধ্য সাগরের তীর। হজরত দাউদ এবং সুলাইমানের এ বিশাল রাজ্যের রাজধানী ছিল আজকের জেরুজালেম। কুরআনে হজরত দাউদ এবং হজরত সুলাইমানের রাজত্বের অনেক অলৌকিক ঘটনাবলী বর্ণিত রয়েছে। হজরত সুলাইমানকে বাতাস বহন করে নিয়ে যেত রাজধানী জেরুজালেম থেকে বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে মাত্র কয়েক ঘণ্টায়, যা তখনকার সময় ছিল 1 মাসের পথ। হজরত সুলাইমানের এ ভ্রমণ থেকে তার বিশাল এক রাজ্যের বিবরণ প্রমাণিত কুরআনে। এছাড়া বর্তমান ইয়েমেন এবং তখনকার সাবার রানীও বশ্যতা স্বীকার করেছিলেন সুলাইমানের প্রতি। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের সীমানা নিয়ে দ্বিতীয় মতবাদে বলা হয়েছে এর দক্ষিণে ছিল আজকের পুরো মিশর এবং সৌদি আরবের উত্তর অংশ। গোটা লেবানন এবং সিরিয়া পার হয়ে তুরস্কের অংশবিশেষ উত্তরে। পূর্বে গোটা জর্ডান এবং ইরাকের অর্ধেক এলাকা জুড়ে ছিল দাউদ সুলাইমানের রাজত্ব। বিশ্লেষকদের মতে বাস্তবতার খাতিরে মিশর, সৌদি আরবকে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে হজরত দাউদ এবং হজরত সুলাইমানের রাজত্বের যে সীমানা সেটি ছাড়িয়ে বর্তমান ইরাকের বৃহত্তর অঞ্চল ইসরায়েলে অন্তর্ভুক্ত করা অসম্ভব নয়। অনেকে মনে করেন লেবাননে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ এবং গাজার হামাস ধ্বংসের পর দুর্বল হয়ে যাবে ইরাকের মিলিশিয়া বাহিনীগুলো। একইভাবে দুর্বল হয়ে যাবে সিরিয়ায়ও ইরানের প্রভাব। অপরদিকে জর্ডান বর্তমানে পুরোপুরি যুক্তরাষ্ট্রের অনুগত একটি দেশ। ইরাকেও সাদ্দাম পরবর্তী সব সরকারই মূলত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে আপাতত লেবানন ও সিরিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে বৃহত্তম ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ শুরু করতে চায় নেতানিয়াহু সরকার। মিশরের যে অংশ বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের মধ্যে ধরা হয়ে থাকে সেটি হল লোহিত সাগরের পুরো মিশর উপকূল সহ উত্তর দক্ষিণে বিস্তৃত পুরো নীল নদ অঞ্চল। এছাড়া রয়েছে উত্তরে মিশরের ভূমধ্য সাগরেরও অর্ধেক এলাকা। ফলে মিশরের আজকের সুয়েজ খাল সহ পুরো সিনাই উপত্যকা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের অংশ মনে করে এ তত্ত্বের প্রবক্তারা। বলা প্রয়োজন মিশরের গোটা জনবসতি এই অঞ্চলে সীমাবদ্ধ এবং বাকি এলাকা মূলত মরুভূমি।
বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের উত্তর অংশ তুরস্কের আদানা পর্যন্ত বিস্তৃত। তুরস্কের আদানার যে অংশ এখন ভূমধ্য সাগর তীরে, সেটি ধরা হয়ে থাকে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের মধ্যে। রাশিয়ার দার্শনিক আলেকজান্ডার দুগিন বলেছেন, লেবাননে আগ্রাসনের মাধ্যমে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মিশন শুরু করেছে নেতানিয়াহু সরকার। প্রথমে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু, এরপর হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনা ইসরায়েল শাসকদের জন্য খুলে দিয়েছে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দুয়ার। আলেকজান্ডার দুগিন বলেন, এর সাথে যুক্ত হয়েছে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সব ধরনের সহায়তা। পশ্চিমা সহায়তায় প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েলের অগ্রগতি এবং এর সফল প্রয়োগ আর শক্তিশালী গোয়েন্দা কার্যক্রম, এসবই বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে। দুগিন বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে এতদিন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। কিন্তু ইসরায়েল সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ঘিরে ইরানের এই প্রক্সি বাহিনীকে অনেকটা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনা তাদের জন্য এক মহা সুযোগ এনে দিয়েছে। অন্য অনেক বিশ্লেষকের মতে, ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বিরোধী প্রক্সি বাহিনীগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ইরান এখন আর ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার সুবিধা করতে পারবে না। এক্ষেত্রে তাকে সরাসরি যুদ্ধে নামতে হবে ইসরায়েলের বিরুদ্ধে। ইতোমধ্যে ইরান আঘাত এনেছে ইসরায়েলে। ইসরায়েলকে রক্ষায় বিশাল সামরিক শক্তি নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েলে বড় আক্রমণ চালালে ইসরায়েল রক্ষার কথা বলে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা পরিচালনা করবে ইরানে, যা মোকাবেলা করা ইরানের জন্য কঠিন। 1948 সালে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অতীতে আরব দেশগুলো একত্রিত হয়ে পরপর 5 বার যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু প্রতিবারই সম্মিলিতভাবে আরবরা পরাজিত হয়েছে ইসরায়েলের কাছে, কারণ ইসরায়েলের পেছনে ছিল সরাসরি যুক্তরাষ্ট্র। যখনই আরবদের সম্মিলিত আক্রমণে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে, তখনই যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য খুলে দিয়েছে তাদের বিশাল অস্ত্রের ভাণ্ডার। বিশ্লেষকদের মতে, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক মসৃণ ইসরায়েলের জন্য। একদিকে সব আরব দেশগুলোতে রয়েছে তাদের অনুগত শাসক, দুর্বল হয়ে গেছে ইসরায়েল সীমান্তে হেজবুল্লাহ সহ ইরানের প্রক্সি বাহিনীগুলো, এবং ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 19 শতকের শেষের দিকে ইউরোপে দেখা দেয় প্রচণ্ড ইহুদি বিদ্বেষ। এর প্রতিক্রিয়ায় জন্ম নেয় জায়নবাদ বা ইহুদি রাষ্ট্রের ধারণা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রভাবশালী ইহুদিরা তাদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা সামনে হাজির করে। এই পরিকল্পনায় প্রথম সমর্থন দেয় ব্রিটেন 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ব্রিটেনের দখলে আসে তুরস্কের উসমানীয়দের থেকে। ফিলিস্তিন ব্রিটেনের অধীনে আসার পর 1920 সাল থেকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইহুদিরা জড়ো হতে থাকে ফিলিস্তিনে। এ ধারা অব্যাহত থাকে 1948 সাল পর্যন্ত। ফিলিস্তিনে সারা বিশ্ব থেকে ইহুদিরা এসে জড়ো হওয়ায় সংঘাত শুরু হয় আরবদের মধ্যে। এ সংঘাত 1947 সালে যুদ্ধে রূপ নেয় আরব এবং বহিরাগত ইহুদিদের মধ্যে। এরপর ব্রিটেন সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তি সিদ্ধান্ত নেয় ফিলিস্তিন নামক ভূখণ্ড আরব এবং বহিরাগত ইহুদিদের মধ্যে ভাগ করে দেওয়ার। 1948 সালের মে মাসে তারা ঘোষণা করে ইসরায়েল নামক রাষ্ট্রের। পরের দিন 15 মে আরবরা নতুন এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে পশ্চিমাদের সহায়তায় ইসরায়েলের দখল করে নেয় ফিলিস্তিনের প্রায় 80% ভূখণ্ড। দখলীকৃত এই ভূখণ্ড থেকে ইসরায়েল প্যারামিলিটারি এবং অস্ত্রধারী সন্ত্রাসী ইহুদিরা অস্ত্রের মুখে 10 লাখের বেশি ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়। হত্যা করে সরকারি হিসেবে 15,000-এর বেশি ফিলিস্তিনি। তাড়িয়ে দেয়া ফিলিস্তিনিদের সমস্ত বাড়িঘর, জায়গা জমি বিতরণ করা হয় বহিরাগত ইহুদিদের মধ্যে। তাড়িয়ে দেয়া ফিলিস্তিনিরা আশ্রয় নেয় বর্তমান গাজায়। সেখানে তখন গড়ে ওঠে বিশাল উদ্বাস্তু শিবির। এ ঘটনা ইতিহাসে নাকবা গণহত্যা নামে পরিচিত।
আজকে গাজায় যে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল, তাদের লাখ লাখ পূর্বপুরুষ একসময় আজকের ইসরায়েল নামক ভূখণ্ডের মালিক ছিল। এভাবেই অস্ত্রের মুখে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে পশ্চিমা বিশ্ব শক্তির জোরে ইহুদিদের জন্য গঠন করে ইসরায়েল নামক রাষ্ট্র। এভাবে জন্মের পর থেকে আজ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনিদের সব এলাকা দখল করেছে। গাজাকে তারা ঘেরাও করে সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখে। এবার সেই গাজায়ও তারা চালিয়েছে ধ্বংসলীলা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সহায়তায়। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হল ফিলিস্তিন নামক রাষ্ট্রের অস্তিত্ব বিলোপ করা। এর অংশ হিসেবে তারা গাজাকে মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এখন অগ্রসর হয়েছে লেবাননের দিকে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন যতটা সহজ মনে হয় ততটা নাও হতে পারে। ইরান শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করবে, এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের পথে এগিয়ে যেতে পারে দেশটি। এমন পরিস্থিতিতে তুরস্ক নীরব থাকবে না। ফলে ইসরায়েলের স্বপ্নের রাষ্ট্র গঠন সহজ নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।